আজকে আসছে আমাদের হচ্ছে আধুনিক যুগ ৮, এরপর আমাদের আর ২টা ক্লাস আমরা পাবো, ৯ আর ১০। আজকে হচ্ছে আমরা যে জায়গাগুলো দেখবো এর মধ্যে অন্যতম হচ্ছে সেলিনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, শওকত ওসমান। এইখানে ম্যাক্সিমাম জায়গায় আমরা আলাপ আলোচনা করব মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যেরকম সেলিনা হোসেনের মধ্যে পাবো, আহ শওকত ওসমানের মধ্যে একাধিক পাবো। আখতারুজ্জামান ইলিয়াসে পাবো ৬৯-এর গণ অভ্যুত্থান নিয়ে। শওকত আলীর হচ্ছে ঔপন্যাসিক সত্তা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের কথা আসলে হুমায়ুন স্যারের কথাও আসে। তার অনেকগুলো আছে, আগুনের পরশমণি আছে, আহ, অনেকগুলাই আছে। তো ওইখান থেকেও হচ্ছে আপনারা লিখতে পারেন। আবার হচ্ছে অন্য যে কোনো জায়গা থেকে যেটা আপনার স্ট্রং জোন সেখান থেকে লিখতে পারেন। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক আমরা অন্য যেসব গ্রন্থ আছে, কাব্যনাশের মধ্যে দেখবো পারস পাওয়া যায়। যাক, আমরা এক এক করে আসি। তা আমাদের যে কয়েকজনের কথা এখানে বলা আছে এর মধ্যে সেলিনা হোসেন বেশ ইম্পর্টেন্ট। আখতারুজ্জামান ইলিয়াস উনিও বেশ ইম্পর্টেন্ট। শওকত ওসমান থেকেও হচ্ছে প্রশ্ন আসার চান্স আছে। শওকত ওসমানের সাথে শওকত আলী একটু মিশায় যেতে পারে, এই জন্য এটা একসাথে রাখা হয়েছে। আর যদি এরপরে সময় থাকে তাহলে হচ্ছে আমরা সংক্ষেপে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যে রাইটার গুলা হচ্ছে ওইভাবে আলাদা করে পড়ার মতো না, কিন্তু একটু দু একটা কথা বলা দরকার সেভাবে। তা আমরা প্রথমে হচ্ছে সেলিনা হোসেনকে নিয়ে একটু আলাপ আলোচনা করি। সেলিনা হোসেনের আপনারা সবচেয়ে বহুল আলোচিত যেটা ভাঙর নদী গ্রেনেড, এছাড়া ওনার আরো অনেকগুলা উপন্যাস আছে। হ্যাঁ, আপনারা সেলিনা হোসেনের কতগুলো উপন্যাসের নাম কি বলতে পারবেন? যাপিত জীবন। যাপিত জীবন, তারপরে হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি। নিরন্তর ঘণ্টাধ্বনি, দেশভাগ আছে এখানে, যাপিত জীবন ও দেশভাগ আছে। আর আচ্ছা ধরেন আমাদের রিটার্নে কি রাখতে পারে, ওনার হচ্ছে ঔপন্যাসিক সত্তা নিয়ে আলাপ আলোচনা করতে হইতে পারে। কঠিন প্রশ্ন কেমন হইতে পারে, আমরা একটু ওনাকে নিয়ে পড়ি, পড়ার পরে ওনার কঠিন প্রশ্ন কি হইতে পারে আমরা বুঝতে পারবো। এই লাস্ট ক্লাস থেকে সামনে আমরা যা যা পড়তেছি সবগুলাই মাথায় রাখবেন যে গ্রন্থ সমালোচনায় আসতে পারে। হ্যাঁ, গ্রন্থ সমালোচনায় আসতে পারে সেই চিন্তা করেই হচ্ছে এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। আহ উপন্যাস গুলাও বেশ বড় বড় আকারে কাহিনী সংক্ষেপ গুলো লেখা হয়েছে। গ্রন্থ সমালোচনার ভিতরে যে ধরনের কথাবার্তা লেখা হয়, ভাষাগত ব্যাপারটা কি আছে সেইগুলো অ্যাড করা হয়েছে। তো দেখেন বলছে যে উনি সেলিম হাসান হচ্ছে প্রখ্যাত উপন্যাসিক ছিল। তার যে উপন্যাসে প্রতিফলিত হয়েছে কি সমকালের সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব সামগ্রিকতা। ওনার বাঙালির অহংকার, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গ সেটা ওনার লেখায় নতুন এক মাত্রা যোগ করছে। কি চরিত্র নির্মাণ, কি কাহিনীর বর্ণনা, দুটোতেই হচ্ছে সেলিনা হোসেন সহজাত ক্ষমতার অধিকারী। এই সব কথাবার্তা গুলো হচ্ছে ইন জেনারেল লিখতেন, এই জায়গায় লেখকের নাম চেঞ্জ করে দিবেন, বসাই দিবেন। গল্প উপন্যাসে এই দুইটা প্রধান ক্ষেত্রে তার শৈল্পিক নির্লিপ্ততা গুণ হচ্ছে অত্যন্ত ঋদ্ধ। এই নির্লিপ্ততা গুণের কারণেই আচ্ছা, ওনার মেয়ে ছিল লারা। লারা হচ্ছে যখন মারা যায় তাকে নিয়ে তিনি উপন্যাস লিখছিলেন, লারা উপন্যাস। আচ্ছা যাই হোক, এখানে অনেক ওই ভালো কথাবার্তা যেরকম বলা থাকে সেরকম আছে। এইখানে যেরকম ওনার সম্পর্কে জানার জন্য এটা আমরা কোথাও লিখতে পারবো না। যেরকম পোকামাকড়ের ঘর বসতি, এটা লেখার আগে উনি হচ্ছে জেলেদের সাথে অনেকদিন কাটাইছেন। এটা যেরকম আছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। নীলময়ূর যৌবন, চাঁদ বেনে, কালকেতু ফুল্লরা। কালকেতু ফুল্লরা নীলময়ূর যৌবনের হচ্ছে কেন্দ্রীয় চরিত্র নাম বলেন তো। নীলময়ূর যৌবনের কেন্দ্রীয় চরিত্রের নাম কি, নায়ককে? কান্নপা। কান্নপা কিসের, কান্নপা কিসের লোক, কোন জায়গার লোক কান্নপা? চর্যাপদ। চর্যাপদ। কালকেতু ফুল্লরা এই ঘটনা কি আপনারা পড়ছেন? কালকেতু ফুল্লরা কিসের, কোন জায়গার কাহিনী এটা? মধ্যযুগ মনে হয় এটা। মধ্যযুগের কিসের মধ্যে? উম, মনসা মঙ্গল না, অন্নদা মনসা। মঙ্গল না, চণ্ডী চণ্ডী মঙ্গল। মঙ্গল। ওই যে কালকেতু ছিল এক বেয়াত, সে হচ্ছে সব পশু পাখি শিকার করতো, পশুরা যায় দেবী চণ্ডীর কাছে যায় বললো আমাদের মারতেছে। চণ্ডী দেবী হচ্ছে কি বলে
আপনার কি হরিণ শাবক সাজে বসে থাকলো, ও বধ করে নিয়ে আসলো, ফুল্লরা ঘরে ঢুকে গেল, ষোড়শী মেয়ে ঘরে বসে আছে, তখন কালকেতুর সাথে যা ঝগড়া করলো, বললো পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কালকেতু আবার বললো শাশুড়ি ননদী নাই, নাহি তোর সতা, কাহার সাথে ঝগড়া করি চক্ষু করলি রাতা। এগুলো পড়াছিলাম আপনাদের কালকে, তো ফুল্লরা চণ্ডীমঙ্গল কাব্যে। এখন এইগুলা সব তো হচ্ছে পুরনো জিনিস, এই যে নীলমরু যৌবন কান্ন পাতাল চর্যাপদ। তা এইখানে কি বলছে, যে এই তিনটি উপন্যাসের বিষয় বাংলার প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য, সমাজ ও ইতিহাস। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ বিশেষভাবে সামরিক শাসনাধীন, এই কালকেতু ফুল্লর হচ্ছে সামরিক শাসনের উপরে লেখা, সামরিক শাসনাধীন বাংলাদেশকে রূপকার্থে তুলে ধরতে চেয়েছেন তিনি এই তিন উপন্যাসে। এখন লেখিকা কি বলতেছে, যে স্বাধীনতার এক দশকের মধ্যেই কেন সে রূপকের আশ্রয় নিতে গেল, এই জিজ্ঞাসার প্রত্যুত্তরে সেলিনা স্বীকার করেন না যে তিনি রূপকের আশ্রয় নিছেন। তিনি বলতেছেন কি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে অতীতের বিষয় হিসাবে তিনি গ্রহণ করেননি অতীত ঐতিহ্যকে, মানে এগুলো যে অতীতের ঘটনা এইভাবে গ্রহণ করে নাই, তিনি অতীত ঐতিহ্যকে বর্তমান বাস্তবতার মুখোমুখি বা সমান্তরাল করে উপস্থাপন করছেন। ওই যে আমরা যখন মিথের ব্যবহার করছি, তখন পড়ছিলাম না যে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্তি উদার। এখন পরশুরাম এই ঘটনা ঘটাইছে, উনি এইটা আবার বর্তমান সময়ের উপর বলতেছে যে বর্তমান যে যুদ্ধ বিধ্বস্ত আছে এরকম সবকিছু আমি থামাই দিব, শান্তি প্রতিষ্ঠা করব, যারা এসব করতেছে তাদের মানে নিক্ষত্রিয় করব, বংশ ধ্বংস করব। এই যে দুইটা জিনিস সমান্তরালে ব্যাখ্যা করা, মানে পুরনো একটা জিনিস নজরুলের জায়গায় মিথের ব্যবহার নিয়ে আসছে, উনি এখানে কি করছে, এটারে কি বলে, আপনার মধ্যযুগের ঘটনা, প্রাচীন যুগের ঘটনা, এগুলো নিয়ে এসে হচ্ছে বর্তমান জিনিসের সাথে তুলনা করছেন। এইভাবে উনি হচ্ছে সমান্তরালি জিনিসটারে চালাইছেন। উনি বলতেছে বাঙালি, এটা কি বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি? জি ভাই। আচ্ছা, বাঙালি জাতীয় জীবনের উত্থান পতন এইসব সেলিনা হোসেনের লেখার মধ্যে বিষয় ছিল। পাকিস্তানি শাসন, বাঙালি স্বাধিকার আন্দোলন, যে আলোড়ন তৈরি করছে সেগুলো হচ্ছে প্রত্যক্ষদর্শী, এইগুলো আছে। তার যেরকম যাপিত জীবন, নিরন্তর ঘন্টা ধ্বনি, এগুলো হচ্ছে বাঙালির ভাষার অধিকার আদায় নিয়ে সংগ্রামের লড়াই। যদি ভাষা আন্দোলন ভিত্তিক কোনো গ্রন্থের সমালোচনা আসে, ম্যাক্সিমাম লোক হচ্ছে আবেগ ফাল্গুনের কবর লিখবে। আপনারা এই যাপিত জীবন, নিরন্তর ঘণ্টাধ্বনি, তারপরে আরেকটা পাবেন আর্তনাদ পাবেন শওকত ওসমানের, এরকম ভিন্ন কোনো কিছু লেখার চেষ্টা করতে পারেন। আচ্ছা, গায়ত্রী সন্ধ্যা, এখানে হচ্ছে দেশভাগের রাজনীতি এইসব নিয়ে বলা আছে, এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, গায়ত্রী সন্ধ্যা ইম্পর্টেন্ট না। আচ্ছা, হাঙ্গন কাঁটাতারে প্রজাপতি, এগুলো হচ্ছে ওনার যে ঔপন্যাসিক সত্তা, এগুলো যদি লিখতে আসে তখন অনেকগুলো উপন্যাসের কথা আনতে হয়। সেইভাবে ধরেন এটা তো নাম পড়লাম গায়ত্রী সন্ধ্যা, তাহলে এটা কি, কিসের বেসিসে লেখা, কি আছে এর ভিতরে, সেইভাবে করে সামারি আকারে লেখা। হাঙ্গন নদী গ্রেনেড, মুক্তিযুদ্ধের ইতিহাস, তারপর হচ্ছে কাঁটাতারে প্রজাপতি, এখানে হচ্ছে পাকিস্তানের দুঃশাসনের চেহারা, এই শব্দ আছে। আচ্ছা, উনি এখানে একটা ভালো জিনিস বলছেন, দেখেন, যে মুক্তিযোদ্ধা আর মুক্তিকামী যে মানুষ, তাদের আমরা একটা লাইনে আছি, ধরেন আমরা সব হচ্ছে চাকরি পরীক্ষার্থী, কোনো একটা কারণ নিয়ে আমরা খুব হতাশ, আমাদের ভিতরে কিন্তু হতাশা কাজ করে। সেইভাবে যারা বাঙালি মানুষ ছিল, মানে মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিকামী মানুষ ছিল, তাদের মনেও বিভিন্ন সময় অসীম দীর্ঘশ্বাস এবং হতাশা হচ্ছে জন্ম নিছে। কিন্তু এই হতাশা সেলিনা হোসেন অগ্রজ, সমসাময়িক, অনুজ, অনেক লেখকের মধ্যে প্রবল ছিল। যে হ্যাঁ, আমাদের যেরকম ধরেন হচ্ছে মানুষের লেখার মধ্যে এগুলো প্রকাশ পায়, যে হ্যাঁ, সে ব্যক্তি জীবন অনেক বেশি হতাশাগ্রস্ত, তার লেখায়, এই জীবনানন্দের লেখায় প্রকাশ পাইছে যে তার ব্যক্তি জীবনের হতাশা। জীবনানন্দের যে আহ উপন্যাসগুলো আছে, যে মাল্যবান, সতীর্থ, কল্যাণী, এগুলো আমি আপনাদের পড়াই নাই, আসে না বইলা, এর প্রত্যেকটাই যদি আপনারা পড়েন, প্রত্যেকটার মধ্যে দেখবেন কি, মানে স্বামী স্ত্রীর মধ্যে যে জ্ঞানজাম এইগুলো ফুটে উঠছে, মানে ব্যক্তিগত জীবন নিয়ে হচ্ছে উপন্যাসগুলা লেখা হয়েছে। তার মানে তার ব্যক্তি জীবনের যে হতাশা সেগুলো ফুটে উঠছে এর মাঝখানে। তো উনি সেটা এটা বলতেছে যে সেলিনা হোসেনের যারা অগ্রজ ছিল বা অনুজ ছিল বা সমসাময়িক ছিল, এরকম অনেক লেখকদের মধ্যে এই ধরনের দীর্ঘশ্বাস, হতাশা এগুলো ছিল। কিন্তু সেলিনা হোসেন কখনো হতাশ হননি বা বিশ্বাস হারায় নাই। তিনি মনে করতেন কি, বাঙালি একমাত্র জাতি যারা এই উপমহাদেশে মানচিত্র পাল্টে দিছে, অধৈর্য বা অসহিষ্ণু হয়ে জাতির দীর্ঘ সাধনা ও ত্যাগের বিনিময়ে প্রাপ্য অর্জনকে নষ্ট করা বা অস্বীকার করার পক্ষে তিনি নন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বর্তমান সময়ের সাথেও খুব কি বলে, সামঞ্জস্যপূর্ণ আর কি, প্রাসঙ্গিক। যে বাঙালি একমাত্র জাতি যারা পুরো উপমহাদেশের মানচিত্র পাল্টায় দিচ্ছে, সুতরাং অসহিষ্ণু হয়ে জাতির যে দীর্ঘ সাধনা বা দীর্ঘ ত্যাগের যে ইতিহাস বা যে প্রাপ্য অর্জন, সেটাকে অস্বীকার করা বা সেটাকে নষ্ট করা কোনোভাবে উচিত না। আমাদের হচ্ছে এই এই ধরনের বিশ্বাস আমাদের হচ্ছে ধারণ করা উচিত। তার মতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র, এগুলো তুচ্ছ জিনিস না যে ফু দিলেই উড়ে যাবে।
খুবই ইম্পর্টেন্ট। আমরা হাঙর নদী গ্রেনেড হচ্ছে দেখি এই উপন্যাসের মধ্যে কি আছে। হাঙর নদী গ্রেনেড হচ্ছে ওনার লেখার ভিতরেও ওনার একজন শিক্ষক ছিলেন, নাম হচ্ছে আব্দুল হাফিজ। উনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কবি মানুষ ছিলেন। তো ওনার লেখার মাঝখানে, সেলিনা হোসেনের লেখার মাঝখানে উনি আব্দুল হাফিজের দ্বারা প্রবলভাবে প্রভাবিত। তো এখানে হাঙর নদী গ্রেনেডের 3টি প্রতীকী শব্দ কোনটার অর্থ কি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যে হাঙর হচ্ছে খাইতে আসছে, নদীটা হচ্ছে একটা বহমান ধারার মতন, মায়ের মতন, নারীর মতন। আর গ্রেনেড হচ্ছে সেই জিনিসটাকে যারা ধ্বংস করতে আইছে, সেই নির্মল ধারাকে যদি কেউ ধ্বংস করতে চায়, উল্লাসে মেতে ওঠে, তখন হচ্ছে প্রতিরোধ করতে হবে গ্রেনেড দিয়ে। সেইটা হচ্ছে এইটার নামকরণের সার্থকতা। এটা গ্রন্থ সমালোচনা আসলে তার মধ্যে এই জিনিসটা আপনারা লিখতে পারেন। আচ্ছা, এই উপন্যাসের হচ্ছে সত্যজিৎ রায় বেশ প্রশংসা করছে। তাকে হচ্ছে চিঠি লিখে বলছিল যে হ্যাঁ, তোমার এইটা নিয়ে আমার একটা কি চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে, পরে সে পারে নাই। চাষী নজরুল করছে। এগুলো আমাদের জানা দরকার, জানিয়ে রাখলাম। উপন্যাসের পটভূমি কি? অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বুড়ি। তার সাথে বিয়ে হবে হচ্ছে গফুরের। এই গফুরের হচ্ছে আগে 2টা সন্তান ছিল, এবং সেই 2 সন্তান হচ্ছে বড় আর কি, অনেকটা বুড়ির সমবয়সী বা একটু ছোট, মানে বেশ ছোট আর কি, কিন্তু একদম মাতৃসুলভ ওরকম বলা চলে না। তো ওনার গফুরের স্ত্রী মারা যাওয়ার পর বুড়িকে বিয়ে করলো। বুড়ি হচ্ছে আহ গফুরও বেশ বৃদ্ধ। বুড়ির হচ্ছে নিজের সন্তানের খুব আকাঙ্ক্ষা, সন্তান হচ্ছে না, সে বিভিন্ন জায়গায় মানত টানত করে। একসময় সে একটা বাচ্চা মা হয়, যার নাম হচ্ছে রইস, কিন্তু সে হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। আর তার যে 2 সন্তান প্রথমে ছিল, তাদের নাম হচ্ছে সলিম ও কলিম। এই যে সলিম কলিম, এরা হচ্ছে প্রথম ঘরের সন্তান। এই যে আগের স্ত্রী রেখে যাওয়া সন্তান, এরা 2জন হচ্ছে মুক্তিযুদ্ধে চলে যাবে। এরা ভাইয়া মুক্তিযুদ্ধে এটা চলে কোন যাবে। উপন্যাসে? এটা হচ্ছে হাঙর নদী গ্রেনেড। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম? এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বুড়ি, তার হাজবেন্ড থাকে হচ্ছে গফুর। এরা হচ্ছে একটা কি বলে, উম, শরিক যে বাড়ি থাকে না, ধরেন হচ্ছে একান্নবর্তী পরিবার, এ একটা ফ্যামিলি, সবগুলো ফ্যামিলি একসাথে এরকম একটা সিঙ্গেল উঠান এরকম বাড়ি। এরকম বাড়িতে তারা বড় হয়েছে। এই বাড়ির মেয়ে মনে করেন বুড়ি, এই বাড়ির মেয়ে হচ্ছে গফুর। গফুরের স্ত্রী মারা গেছে, বাড়ির আর এক সামনের ঘরের লোকে বিয়ে দিয়ে দিছে আর কি। এই ঘরের আগে 2 বাচ্চা ছিল, সলিম কলিম। এখন বুড়ির হচ্ছে বাচ্চা হইলো রইস। এই হচ্ছে মোটামুটি কাহিনীর, মানে কি বলে, প্রেক্ষাপট। এখন ক্লাইম্যাক্সটা কি? এখানে ক্লাইম্যাক্স হচ্ছে মুক্তিযুদ্ধ লাগছে। এখানে আমরা আরো অনেকগুলা সাব ক্যারেক্টার পাবো, যেরকম একটা আছে নিতা বৈরাগী। এই ক্যারেক্টারটা অল্প সময়ের জন্য আসে, কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো যেটা হয়, বুড়ির তো হচ্ছে গফুর মারা গেছে, বৃদ্ধ হয়ে মারা গেছে। বুড়ির এই 2 ছেলে সলিম কলিম, তারা মুক্তিযুদ্ধ গেছে। সলিম বিয়ে করছে, কলিম বিয়ে করে নাই। সলিমের বউরে বাপের বাড়ি পাঠায় দিছে। বুড়ি শুধুমাত্র রইসকে নিয়ে বাড়িতে থাকে। এখন ওই বাড়িতে তখন 2জন মুক্তিযোদ্ধা আসে। মুক্তিযোদ্ধাদের হাতে হচ্ছে ট্যাঙ্ক, ইয়া কি বলে, রাইফেল। এখন পিছন পিছন হচ্ছে ইয়েও আসছে, ওই যে পাক হানাদার বাহিনীও আসছে। তো আগে গ্রামের বাড়িতে এরকম বড় মাটির হাড়ি, হাড়ি তো এটাকে বলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম বলে, সরা বলে, অনেক কিছু বলে। ওর মাঝখানে হচ্ছে চাল টাল রাখতো বা মূল্যবান জিনিস রাখতো। তো সরার মধ্যে মোটামুটি এত বড় সাইজে, বলছি ভাইয়া। কলসি তো ছোট জিনিস, মানে এটা অনেক বড়, ধরেন আপনার আমার মতন 2-3 জন ধরে যাবে, এরকম অনেক বড় সাইজে থাকে। এবং অনেক জায়গায় করতো কি, মাটির নিচে এইভাবে রাখতো। ধরেন এইটা হচ্ছে আপনার ফ্লোর, গভীর করে এরকম রাখতো। এটা আমার নানা বাড়িতেও ছিল। খুবই ঠান্ডা থাকে। বডিটা হচ্ছে কালো রঙের, একদম কালচে কালারের। তো ওর মাঝখানে হচ্ছে সে ওই মুক্তিযুদ্ধ 2টারে লুকায় রাখছে। যে 2 মুক্তিযোদ্ধা আসছে তাদেরকে লুকায় রাখছে। আর তাদের যে স্টেন গান, সেইটা নিয়ে এসে দিছে তার যে বাক প্রতিবন্ধী যে সন্তান রইস তার হাতে। দিয়ে যখন পাক হানাদার বাহিনী আইছে, তখন হানাদারদের সামনেই রইসকে ঠেলে দিছে। তখন হানাদার ভাবছে কি, ঠিক আছে, এটা সে মুক্তিযোদ্ধা। হানাদাররা হচ্ছে এই রইসকে গুলি করে হত্যা করছে, অতঃপর চলে গেছে। এবং যার সময় বলতেছে, হ্যাঁ তুমি খুব ভালো, তুমি হচ্ছে পাকিস্তানিদের পক্ষে আছো, এইসব বলে টলে হচ্ছে চলে গেছে। এই যে রইসরে সামনে আগায় যাওয়ার মাধ্যমে সে যে 2জন মুক্তিযোদ্ধাদের জীবন রক্ষা করলো, এটা তো মানে সাধারণ কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে কি কি বলতেছে দেখেন, যে কই গেল, ওরা এখন হাজার হাজার কলিমের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, মানে যে 2জন আসছে আর কি, তার ছেলে কলিম মারা যায় আগে। ওরা হলদি গায়ে স্বাধীনতার জন্য নিজের জীবন উপেক্ষা করে লড়ছে। ওরা আচমকা ফেটে পড়া
আচমকা ফেটে পড়া শিমুলের উজ্জ্বল ধবধবে তুলো, খুবই সুন্দর তুলনা। বুড়ি এখন ইচ্ছা করলে শুধু রইসের মা হতে পারে না, বুড়ি এখন শুধু রইসের একলার মা না। হ্যাঁ, সে হচ্ছে সমগ্র। তার মানে এইখানে এই যে বুড়ি হয়ে ওঠে ইতিহাস কন্যা, আর হলদিয়া যে গা, হলদিঘা গা, সেটা হয়ে যায় বাংলাদেশের প্রতিচ্ছবি। মানে পুরা বাংলাদেশটা তিনি এই হলদিঘা যে গ্রাম সেটা দিয়ে তুলনা করছেন। এবং ওই গ্রামের মানে পুরা বাংলাদেশের প্রত্যেকটা মা যে তার সন্তানকে উৎসর্গ করছে মুক্তিযোদ্ধার জন্য, সেইটারই একটা প্রতীক, মানে কি বলে, প্রতীক হচ্ছে এই বুড়ি। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি কাহিনী সংক্ষেপ। আপনারা ম্যাক্সিমাম এটার কাহিনী তো জানেন বা সিনেমা হয়তো দেখছেন। এটা সত্য ঘটনা অনুসারে লেখা। এইটা হচ্ছে এই যে আব্দুল হাফিজ, যিনি রাজশাহী ভার্সিটির কি বলে শিক্ষক, উনি মুক্তিযোদ্ধা ছিলেন। উনি যুদ্ধ থেকে ফেরার পথে রেসকোর্সে যাওয়ার সময় সেলিনা হোসেনের বাসায় যায় এবং এক মায়ের গল্প শুনাইছিলেন, যার বাড়ি হচ্ছে যশোরের কালীগঞ্জে। সেই মা হচ্ছে দুই মুক্তিযোদ্ধা বাঁচানোর জন্য নিজের প্রতিবন্ধী ছেলেকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিলেন। এই ঘটনা নিয়ে উনি প্রথমে ছোট গল্প লিখতে গেছিলেন, পরে আসলে ঘটনার এত বিস্তৃতি সেটা উনি পরে মুক্তিযুদ্ধ নিয়ে লিখে ফেললেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক তার প্রথম উপন্যাস, এবং প্রচুর পরিমাণে আলোচিত হইলো। এবং এখনো এই জিনিস খুবই মানে বিখ্যাত আর কি। আপনারা যারা জানেন না একটু ঘাটাঘাটি করলে দেখবেন। এই সিনেমাটা কেউ দেখছেন, এই যে ভাঙ্গন নদী গ্রেনেড? জি ভাই। এই কদিন আগে এটা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে উপন্যাসটার। মানে কি ওই যে বিষয়ে সমালোচনা হচ্ছে? প্রতিবন্ধী ছেলেকে আগায় দিচ্ছেন, যেখানে আর কি এটা নিয়ে আর কি সমালোচিত হয়েছে। কি হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই? প্রতিবন্ধী দেখা যায় তার এরকম, মানে তার কোনো রাইট দিল না, আগায় দিল, এই জিনিসটা নিয়ে সমালোচনা সমালোচনা জিনিসটা ব্যাপারটা এরকম, বুঝছেন, যে আপনি একটা জিনিস লিখলে কে কোন ভাবে গ্রহণ করবে। এই জন্য হচ্ছে কবিরা খুব সেফ খেলে। আপনি একটা কবিতার লাইন যখন রূপকর্তা লিখবেন তখন এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়, যে এইটার ব্যাখ্যা কি। এক এক সমালোচক একভাবে ব্যাখ্যা দেয়। এখন ফাইনালি কবি কি বলে, বা ওই যারা এইভাবে লেখে আর কি, রূপক দিয়ে লেখে বা অ্যালিগরিক্যাল যাদের লেখার অভ্যাস, তারা বলে ঠিক আছে আমার ব্যাখ্যা অন্যরকম ছিল, আপনারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা দেখি যাপিত জীবন। যাপিত জীবন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ওই সরি, কি বলে, ভাষা আন্দোলন ভিত্তিক। এটাও বেশ মানে ইন্টারেস্টিং একটা উপন্যাস। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, ব্যক্তি, ভূখণ্ড, ভাষা, এগুলো হচ্ছে যাপিত জীবন উপন্যাসের প্রধান বিষয়। এখানে দুইটা আমরা কেন্দ্রীয় চরিত্র পাবো। দেখেন, সোহরাব আলী, ভালো নাম মনে থাকবে আপনাদের। ওনার তিনজন পুত্র ছিল, মারুফ, জাফর আর দীপু। জাফর হচ্ছে এখানে নায়ক, আমরা হচ্ছে নাম মনে রাখলে হবে। তো সোহরাবের দ্বিতীয় পুত্র জাফরের সহপাঠী ছিল আঞ্জুম। এই আঞ্জুমের সাথে হচ্ছে কার প্রেম? আঞ্জুমের সাথে হচ্ছে জাফরের প্রেম। তো আঞ্জুম হচ্ছে জাফরের ভিতরে যে জাতীয়তাবোধ, বাঙালি জাতীয়তাবোধ, দেশপ্রেম, এই জিনিসটা ফুটাই তুলছে। এবং তখন হচ্ছে 52 ভাষা আন্দোলনের একদম টগবগে সময়, উত্তাল সময়, তখন আঞ্জুম হচ্ছে তারা বলতেছে যে আমরা একসাথে এই 52 ভাষা আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করব, প্রতিবাদ করব। যখন 144 ধারা, তারা হচ্ছে এর আগে সব মিটিং মিছিল একসাথে করছে। তো তারা হচ্ছে এই আন্দোলনটা মানে যুগপৎ হাতে হাত দিয়ে হচ্ছে ধরতে চায়। তো যখন 144 ধারা ভঙ্গ হওয়ার কথা ওঠে, মানে 21শে ফেব্রুয়ারিতে, তখন সিদ্ধান্ত হয় যে মেয়েদের 10 জনের একটা দল হবে আলাদা, ছেলেদের 10 জনের দল হবে আলাদা। তখন জাফর বলে, আঞ্জুম তোমার সাথে তো আমার একসাথে হাঁটা হইলো না, এরকম আলাদা করেছে, তুমি আগায় যাও, আমি আসতেছি। প্রথম যে দলটা যায় সেই দলটা হচ্ছে ট্র্যাকে তাদেরকে গ্রেফতার করা হয়। তো একইভাবে আঞ্জুমদেরও গ্রেফতার করা হয়। আঞ্জুম হচ্ছে কারাগারের ভিতরে থাকে। এখন তখন খবর আসে যে বাইরে অনেক গোলাগুলি হয়েছে, হ্যাঁ, এবং অনেকে লাশ করে গেছে, অনেকে শহীদ হয়েছে। আঞ্জুমরা হচ্ছে ভিতরে, আঞ্জুমের বুক কাঁপে ওঠে যে জাফর তো মারা গেছে, এবং জাফর আসলে মারা যায়, শহীদ হয়। তো আঞ্জুমরা তখন, আঞ্জুম সহ আরো যে মেয়েরা তখন ভিতরে বন্দী ছিল, তারা তখন হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই এইটা বইলা স্লোগান দিতে শুরু করে। এবং এই যে জাফর যে শহীদ হয়েছে, সে, আঞ্জুম বলে যে আমাদের তো একসাথে মানে পথ চলা হইলো না, আমি যদি কোনোদিন মা হই সেদিন সন্তানের নাম রাখবো জাফর, এরকম আর কি। আর এই উপন্যাসের ভিতর দিয়ে সেলিনা হোসেন কি করছে, অনেক বাস্তব কথাবার্তা নিয়ে আসছে। যেরকম আপনারা হচ্ছে এটা পড়ছেন না যে কি বলে, এখানে উল্লেখ করা আছে, এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই পুস্তিকা। তারপর হচ্ছে এই পুস্তিকা হচ্ছে জাফর এবং আঞ্জুমকে হচ্ছে প্রেরণা যোগায়। এটা তো বাস্তব একটা, এটার কথা তুলে আসছে। তারপর হচ্ছে ইয়ের কথা বলা আছে, এই যে আমরা যতটা না হিন্দু মুসলিম তার চেয়ে সত্ত্বেও আমরা বাঙালি। এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলা হয়েছে, যে এক পর্যায়ে তিনি বলেন, আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি।
খুবই সত্য কথা, মানে শক্ত কথা, একদম বোল্ড কথা। এটি কোনো আদর্শের কথা নয়, এটি বাস্তব কথা, যা প্রকৃতি নিজ হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোটই নাই। তার মানে আমরা যে যে ধর্মেরই হোক না কেন, যেভাবেই ধর্মের লেবাস পরি না কেন, আমরা যে বাঙালি সেটা প্রকৃতি আমাদের চেহারা ভাষা আর বাঙালিত্বে এমন ভাবে ছাপ মেরে দিছে যে এইসব জিনিস দিয়ে সেই জিনিসটা ঢাকাটা সম্ভব না। আপনারা কেউ যদি ঢাকার চেষ্টা করেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় আমরা এরকম সাজা পাখানাদারদের ইয়ে করার চেষ্টা করছি, বাঙালি তো বুঝাই যেত। এটা খুব বিখ্যাত একটা উক্তি, আমরা হিন্দু ও মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি। এটা কি আপনাদের পরিচিত? এই লাইনটা কি আগে পড়ছেন না? জি ভাই পরিচিত। জি ভাই। মুজিবনগর স্মৃতিসৌধে গেছে, ইয়েতে গেছেন আপনারা, মেহেরপুরে কেউ গেছেন এখানে? মুজিবনগর হচ্ছে এটা, মানে একদম বাম পাশের দিকে আছে হচ্ছে 16 ডিসেম্বরের যে আহ কি বলো এটারে, আত্মসমর্পণের দলিল, আর একদম ওই সাথে ডান পাশে আছে বিশাল ইয়ে করে এই কথাটা লেখা যে আমরা হিন্দু মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি আমরা সত্য আমরা বাঙালি। মাঝখানের দিকে হচ্ছে মুজিবনগরের ওইখানে যা যা ছিল সেগুলো হচ্ছে প্রতিকৃতি আকারে সাজানো, খুব সুন্দর একটা জায়গা, সুযোগ পেলে ঘুরে আসেন। আমি 43 রিটার্ন দিয়ে পরের দিন হচ্ছে গেছিলাম মুজিবনগরে 2 দিনের জন্য ঘুরতে, অসাধারণ জায়গা। ভাই আপনি কি মানে এই বইগুলো কি পড়ছেন, মানে টোটাল উপন্যাসটা, না না মানে না 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 প্রত্যেকটা? না 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 না, ম্যাক্সিমাম হচ্ছে কাহিনী সংক্ষেপ শোনা। আর একদম যদি বলেন যে সাহিত্যের মধ্যে কোন জিনিসগুলো আমি একদম পুরো ডিটেল পড়ছি এ টু জেড, সেগুলো হচ্ছে ছোট গল্পগুলা। উপন্যাস ভাই বিসিএস এর লাইনে এসে আমি বই পড়া শুরু করছি, আর উপন্যাস পড়লে তো তো এটা তো অসম্ভব। আপনি কয়েকটা জায়গা থেকে এটা দেখবেন, কাহিনী সংক্ষেপ শুনবেন, ওইটাই এনাফ। নিজের মাথার মধ্যে একটু ইয়ে করবেন। আমরা যেটা করতেছি এটা কি, আমরা কি করতেছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ময়ূরের মতন হচ্ছে পাখনা লাগাইতেছি আমাদের শরীরে। আমরা কেউ কেউ সাহিত্যিক মানুষ না, আমাদের সাহিত্যের জ্ঞান শূন্য, কিন্তু আমাদের লেখার ভিতরে সেটা প্রকাশ পাওয়ার সুযোগ রাখা যাবে না। দরকার হলে আমরা কিছু ভালো লাইন মুখস্থ করব, কিছু কি বলে কাব্যচরণ মুখস্থ করব, যেভাবে আমরা পরীক্ষায় ভালো করতে পারি। এখন আপনি যে ভালো সাহিত্যিক, মানে আপনার ভিতরে যে ওই জিনিসটা ছিল না, আপনি যে আপনার এত বছরের জীবনে এই জিনিসটা চর্চা করে আসেন নাই, সেটা লিখিতের খাতা দেখা মানে আপনি যদি ইয়ে করতে পারেন আর কি, এটা জাজ করা খুব টাফ। ভাইবার ক্ষেত্রে অত কঠিন, অনেকেও এরাই দিয়ে আসতে পারছে, আমি তো পারছি, 2 ভাইবাতেই পারছি। যে আপনি বিশ্বাস করে আসতে পারবেন হ্যাঁ আমি খুব সাহিত্য প্রেমী, আমি ছোটবেলায় এরকম না হইলো, পরে একটা সময় আসার পরে আমার খুব সাহিত্য অনুরাগী আমি হয়ে গেছি। আর যারা প্রচুর বই পড়ছে এরকম এনারদের আমি উল্টা আরো দেখছি যে তাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ আপনি যখন একটা জিনিস অনেক জানবেন তখন আসলে আপনি ওইখানে খেই হারায় ফেলার অনেক চান্স থাকে। আহ অনেকে এই রিস্কটা নিতে চায় না, যে ঠিক আছে আমি সাহিত্যের দিকে যাব, এই রিস্কটা অনেকে নিতে চায় না। অন্ততপক্ষে আমি আমার কাছের 2-3 জন বন্ধুকে দেখছি, আর আমার এক বন্ধু আছে তার বাসার একটা বইয়ের তাক বইয়ের ভারে ভেঙে পড়ে গেছিল একেবারে। শোকেস ছিল, পুরনো শোকেস, সেটার ভিতরে সে বই রাখতো, তো বইয়ের ভারে সে ভেঙে পড়ে গেছে। সে স্কুল জীবনেই প্রায় 500-র উপরে বই পড়ছে, এরকম তার লিস্ট ছিল, এখনো কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর 100-150 বই পড়ে। সে তার কোনো ভাইবাতে হচ্ছে এই জিনিস মানে আনতেই পারে নাই সামাল। হ্যাঁ, কিন্তু ক্যাডার হয়েছে। আবার অনেকে আছে যেরকম ফরেন ক্যাডার হয়েছে, বলতেছে আপনি ফরেন ক্যাডারে আসবেন, ইংরেজি কি কি বই পড়েন? সে সারা জীবন হয়তো ধরেন ইংলিশে একটা বই পড়ছে, তার জর্জ অরওয়েলের একটা বই পড়ছে, তা আবার সেটা নাম বলছে ভুল, এরকম। কিন্তু ওই রিলেটেড যা যা প্রশ্ন তারা করা হয়েছে সে আবার ওইগুলোর অ্যান্সার দিয়ে বেরোয় আসতে পারছে। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি যে জায়গায় পা ফেলবেন ওইখান থেকে যদি আপনি উত্তরায় চলে আসতে পারেন, তাহলে তো ভাই সবকিছু জাস্টিফাই, তাহলেই আপনি সাহিত্য অনুরাগী হয়ে গেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা রিটেনের খাতায় এমন ভাবে লিখবো যেন দেখলে মনে হয় হ্যাঁ আমাদের মানে আমরা শিকড় পড়ে আসি নাই বা অগ্রদূত পড়ে আসি নাই, আমরা ডিফারেন্ট কিছু পড়ে আসছি, সেটা আমাদের লেখার ভিতরে প্রকাশ পাবে। আর একটা জিনিস হচ্ছে যদি ভাইভাতে এই ধরনের কথাবার্তা আসে, হ্যাঁ আমরা মোটামুটি মানুষগুলোকে চিনি, পিঠ বাঁচায় 10-15 মিনিট আলোচনা করে আমরা বেরোয় আসতে পারবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনাদের মতন স্টেজে থাকতে আমি হচ্ছে যাদের সাথে পড়তাম আমি বারবার জিজ্ঞেস করতাম এগুলো কি পড়ছো, এগুলো কি পড়ছো। এই যে বিভূতিভূষণ, এক বিভূতিভূষণই যদি আপনি পড়ে শেষ করতে চান, আপনার হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নেওয়া লাগবে না, খালি বিভূতিই পড়বে বা মানিক পড়বেন, আর কিছু বড় দরকার নেই, সারা জীবন ওই করেই কাটবে। এত লেখা, আমাদের তার ওই সময় নাই। আমাদের এখন হচ্ছে সব জায়গায় আমরা দেখবো, পড়বো, একটু জানবো, একটু ফিল করার চেষ্টা করবো কোনটার সাথে কোনটা মিল আছে। যেরকম এখানে জাফর আর আঞ্জুম নিয়ে পড়লাম,
যখন আমরা হচ্ছে আরেক ফাল্গুন পড়বো, আরেক ফাল্গুনের চরিত্র কি বলেন তো? ভাষা আন্দোলন। হ্যাঁ, ভাষা আন্দোলন। চরিত্রের নাম কি? ওই যে মুনিম, আরো অনেকগুলো ছিল। তো হ্যাঁ, ওইখানে এরকম প্রেমের কথা আছে, হচ্ছে গার্লফ্রেন্ডের জন্মদিনে যায়, খালি পায়ে যায়, সেটা নিয়ে গার্লফ্রেন্ড হচ্ছে রাগ করে। আবার এই যখন গ্রেপ্তার হয় তখন এর আবার হচ্ছে ফুল দিয়ে কারাগারে এসে দেখা করতে আসে, তাই তো সে আবার উদ্দীপ্ত হয়। এখানে প্রেমের ঘটনা আছে। তার মানে এগুলা কিছুটা মিল তাল পাবেন, কিন্তু পরীক্ষা হলে যেন আবার একটা টাইম আরেকটাই চলে না যায়, এটা খুব সাবধান। যেরকম আমি বলি আপনার শশী কুসুমের যে ঘটনা, পুতুল নাচের ইতিকথা, আবার পোস্টমাস্টার হচ্ছে রতনার পোস্টমাস্টারের যে কাহিনী অনেকটা কাছাকাছি, যে যখন ফিরে যায় তখন কুসুম হচ্ছে শশীরে বলে আমার সাথে নিয়ে যাও, শশী কয় না সেটা সম্ভব না। আবার পোস্টমাস্টার ছোট গল্প এরকম আছে। তো ওইখানে একটা উক্তি আছে যে আহ সে যখন চলে যাইতেছে তার মন অনেক বেদনা সিক্ত। তো এরকম একটা লাইন আছে যে ফিরিয়া লাভ কি পৃথিবীতে কে কাহা, যে সে যে ফিরে আসবে, নৌকা চলে যাইতেছে, তার বারবার মন টানতেছে যে রতনের কাছে ফিরে যায়। পরক্ষণে তার মন বলতেছে যে ফিরিয়া লাভ কি পৃথিবীতে কে কাহার। তা আমি জি এটা ভাই, এক পরীক্ষায় ছিল যে আহ পিছনে তাকাইয়া লাভ কি, এ- এই জগতে কে কাহার, এরকম একটা ইয়ে ছিল আর কি। লাইন সরাসরি এটাই ছিল, এটা তো কোটেট করে মুখস্থ করছিলাম। তো এইটা আমিও পুতুল নাচের রীতিকথার মধ্যে লিখে দিয়ে আসছিলাম এক পরীক্ষায়, বুঝছেন? তো পরীক্ষা পরীক্ষা হয়তো টের পায় নাই, কিন্তু আমি তো বাড়ি এসে বুঝছি যে আমি একটা তো আরেকটাই দিয়ে আইছি। এইটা আসলে এখন অল্প সময় অনেক পড়ায় এইটা হওয়ার চান্স আছে। এই জন্য বারবার রিভিশন দিবেন, মানে কমায় পড়বেন। আপনাদের সব সময় যে যত রাইটার আমরা পড়বো, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন কি, যে আমাদের মানে ফাইনাল ইয়েটা কি। সেলিনা হোসেন তার ঔপন্যাসিক সত্তা কি, তার লেখায় কি ফুটে উঠছে, মানিকের লেখায় কি ফুটছে, বিভূতিভূষণের লেখায় কি ফুটছে। এখন স্পেসিফিক ক্যারেক্টার কি ছিল, বিষয়বস্তু কি, এই জিনিসটা আমাদের দরকার, কিন্তু তার থেকে মেইন দরকার হচ্ছে ওই রাইটার সম্পর্কে সামগ্রিকভাবে 2-4 পৃষ্ঠা লেখার মতন একটা সক্ষমতা অর্জন করা। এখন ওই সক্ষমতাটা আপনাদের দাঁড়াইছে কিনা, আপনারা কি নজরুলকে নিয়ে 3-4 পেজ লিখতে পারবেন? আপনারা কি এই যে গতকাল কি পড়াইলো মানিককে নিয়ে 3-4 পৃষ্ঠা লিখতে পারবেন? বা আর কে পড়াইছি প্রথম দিকে, ধরেন বঙ্কিম বা রবীন্দ্রনাথের ছোট গল্প বা রবীন্দ্রনাথের উপন্যাস, এগুলো নিয়ে কি 3-4 পেজ লিখতে পারবেন? ওই সক্ষমতাটা আপনার দাঁড়াইছে কিনা? বা পঞ্চপাণ্ডব নিয়ে কি 3-4 পৃষ্ঠা লিখতে পারবেন? এটা বলেন যে ভাই আমাদের এই সক্ষমতা এখন আইছে বা আসে নাই। জি ভাই, যার সম্পর্কে কম জানি তার মানে তার সম্পর্কেও অ্যাটলিস্ট 2 পেজ লিখতে পারবো। হ্যাঁ, এবং লেখাটা কেমন হবে? লেখাটা হবে নিশ্চয়ই মানিক নিয়ে আপনি যা লিখবেন সেলিনায় তার আপনি সেইগুলা লিখবেন না, যদিও দুইজন উপন্যাসিক। তার মানে সেলিনার একটা আলাদা সত্তা আছে, মানিকের একটা আলাদা সত্তা আছে। এই সত্তা জিনিসটা আপনাদের মাথায় গাঁথার জন্য এত কথাবার্তা বলা হইতেছে, এত কিছু আলাপ আলোচনা করা হইতেছে, যাতে সত্তাটা দাঁড়ায়। এরপরের কথা হয়েছে অন্য কিছু, যে আচ্ছা ওরা কাহিনী সংক্ষেপ কি, ওদের কি হয়েছে। যাক, আমরা হচ্ছে পরের ইয়েতে যাই। তো যাপিত জীবনের এটা ঘটনা হচ্ছে এইটা কি বলে ইয়ে অনুসারে ভাষা আন্দোলন ভিত্তিক, এবং এইটা লেখার লোক খুব কম আছে। ম্যাক্সিমাম লোক হচ্ছে আরেক ফাল্গুন না লিখলেও আর্তনাদ লিখবে। হ্যাঁ, আমি ওই জন্য হচ্ছে আলাদা করে যাপিত জীবন এখানে হচ্ছে উল্লেখ করছি। ঠিক আছে, এখানে অনেক ডিটেল করে লেখা আছে, একেবারে গ্রন্থ সমালোচনা আসলে যেন লিখতে পারেন সেইভাবেই লেখা আছে। আচ্ছা, এরপরে আপনারা উম, কি বলে গ্রন্থ সমালোচনা ক্লাস আপনাদের হয়ে গেছে, তারপর আমি একবার একটু বলি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, কাব্যগ্রন্থ যেন বন্দি শিবির থেকে আমি আপনাদের পড়াবো খুব সুন্দর করে। তো একটা উপন্যাস পড়বেন, একটা নাটক পড়বেন। তারপর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক হচ্ছে একটা উপন্যাস, একটা নাটক পড়বেন। 69-এর গণ অভ্যুত্থান ভিত্তিক হচ্ছে চিলেকোঠা সেবাই পড়লেন, বা ফরনামা পড়তে পারেন, বা অন্য কিছু কারো যদি ইচ্ছা থাকে পড়তে পারেন। এরপরে আপনার এইগুলো হচ্ছে ফিক্সড। তারপর হচ্ছে বঙ্গবন্ধু রিলেটেড যেগুলো আছে, ওনার যে 3টা আছে, এটা খুব ভালো করে পড়তে হবে, 3টা বই পড়তে হবে বঙ্গবন্ধুর। তারপরে শেখ হাসিনার হচ্ছে যে কোনো একটা পড়বেন, সেটা শেখ মুজিব আমার পিতা হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তাহলে হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টারের একটা পড়লাম, এইগুলা হচ্ছে। তারপরে মনস্তাত্ত্বিক একটা উপন্যাস পড়লেন। হ্যাঁ, নদী কেন্দ্রিক একটা বললেন। এগুলো হচ্ছে যে এই টাইপের প্রশ্ন আগে আসতো। এখন আসে কি রাইটার বেস, তাহলে আমরা হচ্ছে এই যে সৈয়দ আলিউল্লাহ, এটা তো আমরা পড়বো। এখন আমরা সেলিনা পড়ে ফেললাম, তাহলে সেলিনা থেকে যদি বলে যে সেলিনার একটা উপন্যাসের গ্রন্থ সমালোচনা করেন, অলরেডি একটা পরীক্ষা খাতায় আমি দেখছি আপনাদের, এটা আপনারা লিখছেন। তারপরে হচ্ছে আর কি আছে,
এই যে শওকত ওসমান আসতে পারে, তারপরে মানিক আসতে পারে, মানিক আসার চান্স বেশ ভালো আর কি। তারপরে হচ্ছে বঙ্কিম আসার চান্স কম, আসলে পথের পাঁচালী লিখবেন। এই ধরনের যদি নাম উল্লেখ করে আসে তাহলে হচ্ছে বাংলাদেশের যে সাহিত্যিক তাদের থেকে আসবে। আখতারুজ্জামান ইলিয়াস আসতে পারে, যারা বাংলাদেশে। মানিক তো আর ওইভাবে বাংলাদেশের সাহিত্যিক না। সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক, ও মারাত্মক জায়গা। সৈয়দ শামসুল হক আসলে ভাই কোরআনের গোয়েন ভিতরে এটা লিখেন, কাব্যগ্রন্থ লিখে দিয়েছেন, কাব্য নাট্য না লিখেন। যাই হোক, আচ্ছা এরপর আমরা যাই, এরপর আমরা যাবো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসে। আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে বলা আছে কি, স্বল্প প্রজ লেখক আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। এর তো সময়, এই সময় সে হচ্ছে জন্মগ্রহণ করছেন দেখেন দুর্ভিক্ষর টাইমে। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের। স্বল্প প্রজ কি, এটা মানে কি? এটা সম্ভবত হচ্ছে সে বেশি কাল মনে হয় বাঁচে নাই নাকি, দাঁড়ান আমি এটা একটু দেখে নিই কোন সময় কোন জায়গা থেকে করে রাখছিলাম। স্বল্প প্রজ দিলে তো সবসময় হচ্ছে আখতারুজ্জামানের কথা আসে। এরকম কোন এক্সাক্ট মিনিট কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা এটা আমি দেখতে পেলে আপনাদের হচ্ছে জানাবো। আচ্ছা তারপর আমরা আগাই। আহ ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা, আর হচ্ছে পৈতৃক বাড়ি হচ্ছে বগুড়া। এইটা উল্লেখ করার কারণ হচ্ছে এইটা থেকে ইয়েতে প্রশ্ন করছিল, ভাইভাতে আমাদের একজনের প্রশ্ন করছিল সরাসরি যে আখতারুজ্জামান ইলিয়াসের ইয়ে কই, বাড়ি কই। আপনারা যারা হচ্ছে যখন হচ্ছে ভাইবার ইয়ে পড়বেন, প্রিপারেশন নিবেন, আপনাদের এই আপনার জেলায় কে কে বিখ্যাত সাহিত্যিক আছে এটা পড়ার জায়গা করে একটু বলেন তো, কোন জায়গা হ্যাঁ, থেকে বাংলা পড়তে হয়। একাডেমির একটা বই আছে প্রত্যেক জেলা ভিত্তিক। জেলার ওয়েবসাইট থেকে। হ্যাঁ, জেলার ওয়েবসাইট থেকে বাংলা একাডেমি যে বই আছে ভাই, ওইটা ওইটা পড়লে হারাই যাবেন, ওইটা পড়বেন না। জেলার ওয়েবসাইটে যাবেন, ওইখানে আছে আপনার জেলার বিখ্যাত ব্যক্তিকে। হ্যাঁ, তো ওইখান থেকে হচ্ছে দেখবেন কোন কোন সাহিত্যিক জন্মাইছে। এবার সেই সাহিত্যিকদের মধ্যে যারা বিখ্যাত তাদের তো আপনি চেনেন, এই যে অমুক অমুক বিখ্যাত, তাদের নিয়ে হচ্ছে পড়ে ফেলতে হবে। আচ্ছা, তো এই যারা জিজ্ঞেস করছিল তার বাড়ি বগুড়া বা গাইবান্ধা না আর কি, কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করছে। আচ্ছা এরপরে দেখি তার বাবার হচ্ছে বিশাল একটা ইতিহাস আছে, যে তার বাবা হচ্ছে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য ছিল এবং মুসলিম লীগে পার্লামেন্টারি সেক্রেটারি ছিল। তার মানে বেশ রাজনৈতিক পরিবারের হচ্ছে সে সন্তান। 43-এর মন্বন্তরে সে জন্ম নেয়। তার বাস্তব জীবনে সে খুব কাছ থেকে এগুলো দেখছে। তার লেখার মধ্যে স্বাভাবিকভাবে এই জন্য সংগ্রাম, ক্ষুধা, অভাব, হাহাকার এইগুলো হচ্ছে বারবার ফুটে উঠছে। আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে কথা সাহিত্যে নান্দনিকতা ঈর্ষণীয়। ইটের পর ইটের গাঁথুনিতে যেরকম গড়ে ওঠে ইমারত, ইলিয়াস তেমনি গড়ে তুলেছেন তার সাহিত্যকে। এই ধরনের লেখা লিখলে ভালো লাগবে আর কি। আচ্ছা, ইলিয়াসের কম লেখার কারণে সাহিত্যের মানের প্রশ্নে ইলিয়াস করতে চেয়েছেন বড় বড় বিশুদ্ধ সৃষ্টি। আচ্ছা এগুলো পড়েন আর কি। নিরীক্ষাধর্মী ব্যাপারটা আমি একটু আপনাদের বুঝাই কি, আর ওনার সম্পর্কে হচ্ছে যা কথাবার্তা বলার বুঝাই। নিরীক্ষাধর্মী মানে কি, আপনি ধরেন কোনো একটা টপিকের উপরে লিখবেন, কিন্তু সেই টপিকটা উপরে আপনি মানে অনেক বেশি যাচাই বাছাই করবেন, পড়াশোনা করবেন, বিস্তর গবেষণা করবেন সহজ ভাষায়। এরপরে সেই জিনিসের উপরে লেখালেখির ভিতরে আপনি যাবেন, মানে পরীক্ষা নিরীক্ষা, এখান থেকে আসছে নিরীক্ষাধর্মী। আখতারুজ্জামান ইলিয়াসের, আচ্ছা আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আর কিছু আপনারা কি জানেন, ওনার ওনার আর কোনো কিছু ব্যক্তি জীবন সম্পর্কে, ওনার কি হয়েছিল না হয়েছিল? মানে ওনার একবার খুব একটা মেজর অপারেশন হয়েছিল। আচ্ছা উনি আখতার, মারা গেছেন তো ক্যান্সার আক্রান্ত হয়ে, এতটুকু জানি। আচ্ছা ওনার একটা পা কেটে ফেলতে হয়েছিল, মানে ক্যান্সারে আক্রান্ত ছিল তো, ওই ওনার এক পা হচ্ছে কেটে ফেলতে হয়েছে ঢাকার কমিউনিটি হসপিটালে। তো তখন ওনার খুব কাছের একজন ব্যক্তি হচ্ছে এই যে শওকত আলী। শওকত আলীর বাড়িতে উনি ভাড়াও থাকতো। তো শওকত আলী তাদের দেখতে যায়, খুব হচ্ছে কান্নাকাটি করতেছে। উনি বলতেছে পা হারাইছি আমি, তুমি কান্নাকাটি করতেছো কেন? তো
তখন মানে সে হচ্ছে খুব জোকস করতো এসব নিয়ে। মানে কিরকম জোকস করতেছে, সে বলতেছে যে আমার পায়ে মশা কামড়াচ্ছে, তা আমি মশা মারতে যাব, কিন্তু হায় হায় আমার তো পাই নাই। হ্যাঁ, এরকম জোকস করতো। তো তার মানে এইটা তারা কি বুঝাইতেছে, ধরেন তার শারীরিক সমস্যা, সে অসুস্থ, তার একটা পা কেটে ফেলা হয়েছে, সেই অবস্থায় তার যে মানে চিত্ত কোনো চঞ্চলতা নাই, দৃঢ় একেবারে, সে তার পরের উপন্যাসগুলোর হচ্ছে প্রেক্ষাপট কি হবে, কোনটা কত দূরকে আগায় রাখছে, এইগুলা নিয়ে সে হচ্ছে মানে চিন্তা করতো কি হয়েছে, কি হবে। মানে এতটা বেশি সে কোনো কিছু নিয়েই মানে উত্তেজিত থাকতো না। সে সবসময় তার যে লেখালেখি, এই জায়গাগুলো উপন্যাসের প্লট কি হতে পারে, এইসব নিয়ে সে অনেক বেশি চিন্তা করতো। তার চিলেকোঠা সেপাই, যেটা এই উপন্যাসটা কি কেউ পড়ছেন, চিলেকোঠা সেপাই বা বইটা কেউ দেখছেন, মানে হার্ড কভারের বইটা? জি ভাই, কিরকম সাইজ? বড়, অনেক বড়। ছোট ছোট লেখা কিন্তু অনেক বড়। অনেক বড়, বিশাল বড় এক উপন্যাস। এই উপন্যাস আমরা মেসে থাকতে হচ্ছে পড়ার চেষ্টা করছিলাম, র্যান্ডম করে বাদ দিয়েছিলাম, এটা এত বড় আর এত ভাস্ট। এখন এই উপন্যাস যদি আপনারা গ্রন্থ সমালোচনার ভিতরে লিখতে যান, যে ব্যক্তি আপনার খাতা পড়বে সে তো অবশ্যই হচ্ছে এটা না, সে তো অবশ্যই হচ্ছে এই উপন্যাস পড়ছে। এটা হচ্ছে কি বলে, ওইখান থেকে লিখে তাদের স্যাটিসফাই করাটা খুব কঠিন। ওই জন্য এখানে যত ডিটেল আর কি উপন্যাস সম্পর্কে বলা যায় এইভাবে হচ্ছে লেখা আছে, আপনারা একটু পড়লে বুঝবেন। আমি আর সংক্ষেপ হচ্ছে কাহিনী সংক্ষেপ বলি। আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে ডাকনাম কি ছিল বলেন তো? মঞ্জু। রঞ্জু। আর চিলেকোঠা রঞ্জু। সেপাইতে যে নায়ক আছে, তার নাম কি থাকে? আনোয়ার। শিওর না ভাই। না 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 না, আনোয়ার হচ্ছে ওর বন্ধু থাকে, যে পরে হচ্ছে আবার গ্রামে চলে যায়। আচ্ছা, এইখানে থাকে হচ্ছে ওসমান না, হয়ে গেল। এইখানে থাকে সম্ভবত নায়কের নাম ওসমান, সে ওসমানেরও ডাকনাম থাকে রঞ্জু। ওসমান না, হ্যাঁ। তো ওসমান, যে ওই ওসমানের ডাকনাম থাকে রঞ্জু। আবার ওর যে নায়িকা থাকে, মানে যাদের সম্পর্ক, মানে যার সাথে যারা পছন্দ করতো, সেই মেয়ের যে ভাই থাকে তার নামও থাকে রঞ্জু, যে মারা যায়। তো এইখানে কিছু চরিত্র আছে, অনেক বড় বড়, অনেক মানে একাধিক চরিত্র আছে, যেমন ওসমান আছে, হাড্ডি খিজির আছে, হাড্ডি খিজির। তারপর হচ্ছে এটা হচ্ছে কি বলে, আমাদের যে শ্রমিক, তাদের হচ্ছে প্রতিনিধি, শ্রমিকদের দিকটা তারা ওই সময় হচ্ছে গণঅভ্যুত্থানে ট্রেড কিভাবে। ইউনিয়নের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেড ইউনিয়ন ছিল কে? ওর দুটা বন্ধু ছিল না, একটা আনোয়ার আর একজন ছিল, আর একটা নাম ছিল ওসমান গনি, সবকিছু ওসমান গনি তো তার নাম। আহ, আচ্ছা, এইখানে যেটা কাহিনী আমি আপনাদের সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ও ঢাকার একটা চিপা গলির মধ্যে বাসা ভাড়া নিছে। সে হচ্ছে চিলেকোঠায় থাকতো। তো চিলেকোঠায় থাকাকালীন তখন হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান নিয়ে সারা দেশ প্রচন্ড উত্তাল। তো সে হচ্ছে অফিসে যায়, যাওয়ার পথে হচ্ছে দেখে যে মিটিং মিছিল হইতেছে রাস্তার পাশে, সবকিছু দেখে। তার যে অফিসে এইসব নিয়ে আলাপ আলোচনা হয়, তার যে বন্ধু তারা এইসব নিয়ে আলাপ আলোচনা করে। এবং উপন্যাসের এক জায়গায় হচ্ছে হাড্ডি খিজিরে দেখাইছে যে হাড্ডি খিজিরও একসময় প্রতিবাদী হয়ে ওঠে। কিন্তু এই যে ওসমান যে চরিত্রটা, এ সবকিছুর ভিতরেই আছে, সে মিটিং দেখে, মিছিল দেখে, তার বন্ধু বান্ধব এসব করতেছে, সে সবকিছুর ভিতরে থাইকাও কোনো কিছুর ভিতরে সে নাই। এই যে নাই, এই জন্য তার নামটা করা হয়েছে চিলেকোঠা সেপাই। চিলেকোঠা সেপাই মানে কি আসলে? একটা লোক, সে হচ্ছে কি বলে সৈনিক টাইপের, কিন্তু সে চুপচাপ হচ্ছে চিলেকোঠাইতে বসে আছে, সে হচ্ছে কোনো কিছুতে অংশ নিতেছে না। এইভাবে এই চরিত্রটাকে। সেপাই মানে কি ভাই? সিপাই, সিপাহি হচ্ছে সিপাহী টাইপের। সিপাহী? হ্যাঁ, মানে সে হচ্ছে কোনো কিছুর একটা অংশ নেওয়ার কথা ছিল। ওটার কি বলে, সৈনিক গোছের বোঝায় আর কি। তো এরকম নেওয়ার কথা ছিল, কিন্তু সে এরকম কোনো কিছুতে অংশগ্রহণ করে নাই। সৈনিক, প্রহরী, প্রহরী যেটা, সৈনিক যেটাতে বলে, মানে সিপাহী সহজ ভাষায় যেটাতে বলে, ওইটারই বলে হচ্ছে সেপাই। পাহারাদার আর কি। হ্যাঁ, পাহারাদার। তো সে হচ্ছে ওই চিলে কোঠায় বসে চুপচাপ আছে, সে কোনো কিছু নাই। এখন তার চরিত্রের মধ্যে দিয়ে একেবারে 69-এর গণঅভ্যুত্থানের যত কিছু হয়েছে সবকিছু তিনি এখানে ফুটায় তুলছেন। তো অন্য উপন্যাসগুলাই আমরা যেভাবে দেখি যে কি আছে, চরিত্রগুলার ভিতর দিয়ে হচ্ছে এরকম ফুটে ওঠে, এইখানে ওরকম না যে ওসমানের মধ্যে দিয়ে এরকম প্রতিবাদী দেখানো হয়েছে, ওইটা দেখানো হয়েছে, প্যান দেখানো হয়েছে, এরকম কোনো কিছু নাই। এখানে যেটা দেখানো হয়েছে, যে তার আশপাশে যে চরিত্রগুলো ছিল তারা তখন ওই সংগ্রামে অংশগ্রহণ করছে, সেটা দেখানো হয়েছে।
আর একটা জিনিস এই উপন্যাসের যেটা সব থেকে শক্তিশালী দিক সেটা হচ্ছে ভাষা। এইখানে বিভিন্ন জায়গার মানুষের ভাষা দেখানো হয়েছে। বগুড়ার ভাষা দেখাইছে, ঢাকার হচ্ছে একদম পুরান ঢাকার ভাষা দেখাইছে, প্রচুর পরিমাণে গালিগালাজের সে ব্যবহার করছে এখানে, প্রচুর স্ল্যাং এই উপন্যাসে। এরপরে হচ্ছে মানুষ মানে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা বলছে। ধরেন একজন রিক্সাওয়ালা যে ধরনের কথা বলে সেই রিক্সাওয়ালার কথা বলছে, গালি দিয়ে বলতেছে যে অমুকের বাচ্চা না হইলে কেউ হচ্ছে রিক্সা চালাইবার আসে না, এরকম এরকম গালিগালাজ ইউজ করছে। তার মানে হচ্ছে এইখানে একদম প্রান্তিক মানুষের ভাষা ব্যবহার করছে, বিভিন্ন স্থানের ভাষা ব্যবহার করছে। মানে উপন্যাসটা পড়লে মনে হবে কি হ্যাঁ ঠিক আছে, এটা আমরা একেবারে মানে রাস্তায় আছি একদম, মানে বাস্তব জীবনে কি মানে আপনি ঘরের মাঝখানে নাই, আপনি একেবারে পুরা মানুষের মাঝখানে আছেন, জনসমুদ্রে আছেন, এটা মনে হবে এই উপন্যাসটা বললে। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াসের অনেকগুলো ছোট গল্প আছে, যেরকম ওনার অন্য ঘর, অন্য ঘর অন্য সব, তারপর হচ্ছে আর কি আছে, খোয়ারি, দুধে ভাতে উত্তাপ, দুধে ভাতে উৎপাত, তারপর হচ্ছে দোজখের রোম, হ্যাঁ, জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল, রেইনকোট। এইগুলো হচ্ছে কয়েকটা ছোট গল্পের নাম। এইগুলোর কাহিনী সংক্ষেপ বা এরকম কোনো কিছু আসবে না, ঠিক আছে। রেইনকোট অবলম্বনে 2014 সালে মেঘ মোল্লা চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। বলেন তো মেঘ মোল্লার নামে অন্য কোনো সাহিত্যিকের কোনো কিছু আপনারা পড়ছেন কিনা? বিভূতিভূষণ হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় রাইট ছোট রাইট গল্প। রাইট 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 রাইট, মেঘ মোল্লার মৌরি ফুল। আচ্ছা, এবার আমরা গেলাম হচ্ছে শওকত ওসমানে। হ্যাঁ, শওকত ওসমান উনি একজন কথাশিল্পী, প্রকৃত জীবন শিল্পী, সমাজ চেতনা, আধুনিক সমাজ জীবন জিজ্ঞাসা, তার শিল্প মানে ধর্ম, এগুলো নর্মাল যে কথাবার্তাগুলো থাকে তাই। তার উপন্যাস গল্প হচ্ছে আন্তরিকতার স্পর্শে সহজ সরল প্রত্যক্ষ। এছাড়া তিনি ব্যঞ্জনাধর্মী রূপক ও প্রতীকের ব্যবহার করছেন, তার বিবর্তন ভাইয়া, মননে করছে। হম। তাহলে আখতারুজ্জামান ইলিয়াস থেকে তো শুধু চিলেকোঠার সেপাইটা পড়লেই হচ্ছে। আর কিছু বলা লাগবে না, এইটা তা হচ্ছে পড়বেন মানে যদি 69-এর গণঅভ্যুত্থান ভিত্তিক কোনো আহ আসে, গ্রন্থ সমালোচনা আসে সেটার জন্য। এছাড়া হচ্ছে তার ঔপন্যাসিক সত্তা, আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে কি বলে লেখক সত্তা, এই ধরনের কথাবার্তা যদি আসে তাহলে হচ্ছে চিলেকোঠার সুপায় ছোট কথা এগুলো ফেরাই বলবেন। একদম ঠিক করে দিবেন পরে, ঠিক আছে, এইগুলোই। এছাড়া ওনার আর কোনো কিছু হচ্ছে কাহিনী বলা লাগবে না। আচ্ছা, এবার আমরা শওকত ওসমানে আসি। হ্যাঁ, শওকত ওসমানের এইখানে যেগুলো ইম্পর্টেন্ট দেখেন, যেরকম জননী, জননীটা ইম্পর্টেন্ট, কৃতদাসের হাসিটা ইম্পর্টেন্ট, সমাগম, চৌরসিন্ধি, রাজের বখান, জাহান্নাম হতে বিদায়টা ইম্পর্টেন্ট। মানে সরাসরি এখান থেকে প্রশ্ন আসার মতো না, কিন্তু জননী থেকে আসার মতন, কৃতদাস থেকে আসার মতন। জাহান্নাম হতে বিদায়, আচ্ছা, দুই সৈনিক, নেক্সট অরণ্য, এইগুলো সব হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। এই যে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর্তনাদ এটা আবার হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক। তারপর আছে জলাঙ্গি, এইগুলো এই একাধিক হচ্ছে তার উপন্যাস। এই উপন্যাসের নামগুলো আপনার ফ্রিতে পড়ে আসছে। এর নিচে যখন আমরা যাব তখন দেখবেন এই প্রত্যেকটা উপন্যাস নিয়ে কাহিনী সংক্ষেপ লেখা আছে। দুই সৈনিকের দুইজন সৈনিকের কথা বলা আছে। নেকড়ে অরণ্য হচ্ছে নেকড়েরা অরণ্যতে যেরকম করে পুরা সেইভাবে মানুষ হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যেরকম কষ্ট ছিল, মানে নেকড়েরা কি করে হায়নার মতন একদম অ্যাটাক করে, মানে পশুদের একদম জীবন কাড়িয়ে নেয়, এই টাইপের। এইভাবে হচ্ছে তুলনা দিয়ে হচ্ছে লেখা হয়েছে, তুলনা করে উনি লিখছে। তো এগুলা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে যদি লিখতে আসে তখন শওকত ওসমানের কথা আসতে পারে। হয়তো বড়ভাবে বলবো যে শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো নিয়ে লেখেন, তখন আপনাদের এই কাহিনীগুলো দেখলেন জানা থাকলে লিখতে পারবেন। কিন্তু আমরা ওনার হচ্ছে জননী, কৃতদাসের হাসির প্রেক্ষাপট কি বলেন তো? আইয়ুব খানের। স্বৈর শাসন, হ্যাঁ, আইয়ুব খানের স্বৈর শাসন, এইখানে চরিত্রগুলা কি কি? এটা আগের দিনের জন্য ফোন ভাই বললেন, ওই যে তাতারি। পারতাম জি ভাই, তাড়াতাড়ি। আচ্ছা, এইটা আমরা একটু দেখবো। আর হচ্ছে জননীটা একটু আমাদের পড়া লাগবে। আর বাকি যা এগুলা হচ্ছে জাস্ট একটু কাহিনী নিজের মতো করে দেখেন, এছাড়া আর মানে তেমন। আর এই জাহান্নাম হতে বিদায়টা বানান সাবধান। হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন আকার দিয়ে আছে জাহান্নাম লেখা হবে, কিন্তু জাহান্নাম হবে। আচ্ছা, জননী উপন্যাসটা দেখি। আচ্ছা, জননী নামে আরেকজনের উপন্যাস আছে না, বলছিলাম যে শওকত ওসমান পড়ানোর সময় পড়াবো, তাই সেটা মানিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। ওইটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শ্যামা।
তো শ্যামার কি হয়েছে, শ্যামার প্রথমে একটা সন্তান হয়েছে, সেই সন্তান হচ্ছে মারা গেছে। হ্যাঁ, ওই সন্তান মারা গেছে। এখন ওনার দ্বিতীয়বার আবার সন্তান হবে। এখন উনি কন্টিনিউয়াসলি হচ্ছে ভাবতেছে কি যে আমার যে নেক্সট যে বাচ্চাটা হচ্ছে এ কি এর মতন স্বল্পায়ু নাকি দীর্ঘায়ু, মানে ওই সন্তানটা কি আমার বেঁচে থাকবে নাকি মারা যাবে। এখন ওই চিন্তায় তার যে মাতৃসত্তা, জননী সত্তা, সে খুবই ভারাক্রান্ত, দুশ্চিন্তাগ্রস্ত। তো একসময় হচ্ছে তার সন্তানটা হয়, সুস্থভাবে বেঁচে থাকে, এবং ওই সন্তানের মাঝখান দিয়ে শ্যামা যে চিরন্তন মাতৃত্বের স্বাদ বা জননী হিসাবে সেও মানে বেঁচে থাকে আর কি, মানে মা হিসেবে বেঁচে থাকে। এটা হচ্ছে মানিকের যে জননী, সেইটা এটার ক্যারেক্টারকে শ্যামা কেন্দ্রীয় চরিত্র, এটা হচ্ছে মানিক। আর শওকত ওসমানের যেটা চরিত্র জননী, সেইটার চরিত্র হচ্ছে দরিয়া বিবি। দরিয়া বিবি, দরিয়া বিবিতে হচ্ছে তার একটা বাচ্চা হয়েছে। এখন এই মহিলা তার হচ্ছে ব্যক্তি জীবনে তার মানে দারিদ্রতার শিকার ছিল, হাজবেন্ড মারা গেছে, তা সে হচ্ছে অর্থের জন্য মানে হচ্ছে কাজ চাইতে গেছে, কিন্তু যেটা হয় আর কি, মানুষ হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করে ফেলছে, অপব্যবহার করে ফেলছে, দরিয়া বিবিকে হচ্ছে ভোগ করছে। এখন সে চিন্তা করতেছে আমার সন্তান যদি বড় হওয়ার পরে এই জিনিসটা জানতে পারে, তাহলে সে আমাকে কোন চোখে দেখবে। এই চিন্তা কইরা সে মাতৃত্ব জিনিসটাকে উপভোগ করতে পারে না। তাহলে একজন মা উপভোগ করতে পারতেছে না কেন, সব মানিকের জননীতে, যে আমার সন্তান যে হইতেছে সে মারা যাবে কিনা এই ভয়তে, স্বল্পায়ু হবে কিনা। আর একজন মা উপভোগ করতে পারতেছে না কেন, যে আমার যে সন্তান হবে সে যদি এটা জানে তাহলে সে আমাকে কোন চোখে দেখবে। এইটা নিয়ে এই যে স্বামীহারা দরিদ্র চাষির বউ হচ্ছে দরিয়া বিবি, পরবর্তীতে সে লালসার শিকার হইলো, তার চরিত্র আচ্ছা এন তেন হইলো, এই হইলো। আচ্ছা, এইখানে শেষ শেষ কথাটা লেখা নাই। এইখানে যেটা হয় যে জননী এই যে দরিয়া বিবি যে উনি মারা যায়, এখানে উনি হচ্ছে মারা যায়। মারা গেলে, মারা যাওয়ার মধ্যে দিয়ে কি হয়েছে বলেন তো, উনি চিরন্তন ভাবে হচ্ছে মা, উনি যে মারা গেছে ওনার সন্তানের কাছে তো ওনার মা মারা গেছে, তাহলে সন্তান তার ওই জাস্টিফিকেশনে যাইতে পারে নাই, বা গেলেও হচ্ছে এটা তো আর দরিয়া বিবি দেখে যায় নাই যে আমার সন্তান আমার জাজ করছে কিনা। তার মানে সে চিরন্তন ভাবে মৃত্যুর মাঝখান দিয়ে মা হিসেবেই মারা গেল, মানে তার যে মাতৃত্ব সেটাও বজায় থাকলো। কিছু কি বুঝতে পারলেন? জি ভাই। এই হচ্ছে এই যে জননী নামে যে দুইটা উপন্যাস, সেই দুইটা উপন্যাসের চরিত্রের আর কি কি বলে প্যারালাল ভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এইখানে উনি ওনার হয় হচ্ছে আত্মহত্যা, এ করে আত্মহত্যা। এইখানে একটা ক্যারেক্টার মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে লালসার শিকারে পরিণত হয়, এটার নাম ছিল ইয়াকুব। যদি ডিটেল আসে তাহলে একটু লাগবে, এছাড়া লাগবে না। তাহলে এই হচ্ছে আত্মহত্যা করলো। আর এ যে এই শ্যামা যে সে হচ্ছে ভয় হতাশা, এই ভয় হতাশা কাটায় সে হচ্ছে চিরন্তন মাতৃত্বের স্বাদ পাইল। তাহলে এই হচ্ছে বাইসে থাকবে চিরন্তন মাতৃত্বের স্বাদ, বা মাতৃত্ব তার স্বাদ পাইছে এবং হচ্ছে স্থায়ী হয়েছে। এইভাবে দুইজনের মাতৃত্ব হচ্ছে স্থায়ী হবে। এই গেল দুই জননী। হয়তো কঠিন প্রশ্ন করতে চাইলে বললো যে শওকত ওসমানের জননী আর মানিক বন্দ্যোপাধ্যায়ের যে জননী, এই দুটার মধ্যে তুলনামূলক আলোচনা করো, বিভিন্ন প্রশ্ন করা যায়। আচ্ছা, এরপরে কি আছে কৃতদাসের হাসি। কৃতদাসের হাসির মধ্যে কি, কৃতদাসের হাসি হচ্ছে যে আইয়ুব খানের যে সামরিক শাসন সেটা নিয়ে বলা হয়েছে, জুলুম অত্যাচার এসব নিয়ে বলা হয়েছে। এখানে ওই যে বাদশাহ যে থাকে, ওর নাম যেন কি থাকে, বাদশাহ হারুন না কি যেন, জি ভাই, বাচ্চা হারুন। বাদশাহ হারুন, বাদশাহ হারুন। আর ওর নাম থাকে হচ্ছে তাতারি। তো বাদশাহ হারুন এই যে যেটা এটা আমরা পড়তেছি কি শওকত ওসমান কৃতদাসী হাসির মধ্যে সে দেখাইতেছে কি, এটার কাহিনী কি, কেউ এটা পড়ছেন? দু একজন বলেন তো শুনি একটু। এইখানে কি হবে, বাদশাহ হারুন একদিন হচ্ছে দেখতে থাকবে যে তাতারি হচ্ছে তার যে মানে স্ত্রী আর কি, হ্যাঁ, এর স্ত্রী হচ্ছে, ও তো বান্দি মানে তো বুঝেন যে হচ্ছে বাড়ির কাজ কাম করে, তারে হচ্ছে এভাবে বলে। এই বান্দির নাম ছিল হচ্ছে মেহেরজান, বান্দি মেহেরজান, এইভাবে হচ্ছে চরিত্রটার উল্লেখ করা, মেহেরজান। এই তাতারি হচ্ছে বান্দি মেহেরজানের সাথে খুব হাসি তামাশা করতেছে। হ্যাঁ, মানে এই এই দৃশ্যটাকে কি বলে, প্রণয়রত দৃশ্য, প্রণয়রত ভাবে আছে, সেইটা হচ্ছে বাদশাহ হারুন দেখছে। এখন বাদশাহ হারুন হচ্ছে দেখা তাতারিরে তার প্রাসাদে নিয়ে আসে,
নিয়ে এসে বলতেছে কি যে তোরে আমি টাকা দিতেছি, হ্যাঁ তুই ওই যে একটু আগে যেরকম মন খোলা হাসি হাসলি এইভাবে হাসে দে। তো ও চুপ করে রয়েছে, ওর হাসে না। এখন ও বারবার চেষ্টা করতেছে, বাচ্চা হারুন শত চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা বিফল হয়। তখন সে হচ্ছে প্রচন্ড মানে দুঃখে ক্ষোভে প্রচন্ড উত্তেজিত হয়ে যায়। যখন সে উত্তেজিত হয়ে যায় তখন তাড়াতাড়ি কি বলে, তাড়াতাড়ি বলে যে শোনো হারুনুর রশিদ, শোনো হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না, 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 না। এই শোনো হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু ক্রীতদাসের হাসি না, না, না। এই উক্তিটাই হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়বস্তু বা জীবন দর্শন যেটাই বলেন সেইটা। ঠিক আছে, এটা একটা প্রতিকাশ্রয়ী উপন্যাস, এটা দিয়ে আইয়ুবের কথা বোঝানো হয়েছে যে আইয়ুব খান ওই সময় তার স্বৈর শাসনের মাঝখান দিয়ে সবকিছু এরকম ইয়ে করে রাখছিল। কিন্তু আর যাই হোক, মানুষের যে হাসি সেটা হচ্ছে কিনা সম্ভব না। আচ্ছা, এটা আসলে আশা করি পারা যাবে। পতঙ্গ পিঞ্জর না পড়লেও চলবে, ইম্পর্টেন্ট না। এরপরে আমরা দেখি চৌরসন্ধি, ইম্পর্টেন্ট না। জাহান্নাম হতে বিদায়, এটা জাস্ট একটু পড়বেন, গাজী রহমান মাঝখান দিয়ে এটা প্রকাশ টকাশ করা হয়েছে। তার হচ্ছে একটা মুক্তিযুদ্ধ বিদিক উপন্যাস। তারপর হচ্ছে এই যে দেখেন, যদি আপনাদের এইসব কথাবার্তা গুলো হচ্ছে ইয়ারে চিন্তা করে লেখা হয়েছে, শব্দ চয়ন ভাষা প্রয়োগের ক্ষেত্রে গ্রন্থ সঞ্চয় করতে চিন্তা করে দক্ষতা পরিচয় দিছে, ভাষায় কিছুটা ভিন্ন সে দাবি করে এখানে তিনি সে ভাষা ব্যবহার করেন, ভিন্ন ধরনের ভাষা ব্যবহার করছে, সাহিত্যের ক্ষেত্রে জীবনে কারোর সঙ্গে তিনি আপোষ করেন না, ইহান তেন। যেমন এখানে আহ গ্রন্থ সমালোচনার মধ্যে যদি পারেন উক্তি দেওয়ার চেষ্টা করবেন, পারলে ভালো, না পারলে ক্ষতি নাই। কাহিনী চিত্রায়ন করছে সুকৌশলে, তিনি বলছেন নদীর টলটলে জলের উপর ভাসতে ভাসতে দুই চোখ লং লং স্পটে ছড়িয়ে দিলে যতদূর তাকাও বাংলাদেশের আকাশ হুমড়ি খেয়ে পড়ে আছে, বিভিন্ন শেডের লেখা যায় আর কি। আচ্ছা, নেকড়ে অরণ্য, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটা একটু পড়বেন। তারপর হচ্ছে 200 সেম, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এগুলো হচ্ছে পড়লেই বুঝবেন। এইগুলার আমি কোনো কাহিনী সংক্ষেপ, জলাঙ্গি, নেকড়ে অরণ্য, 200 তিনটাই, এইগুলার কোনোটাই আমি কাহিনী বলতেছি না এই কারণে, যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আসে আপনারা শওকত ওসমান থেকে পড়তে পারেন। হুমায়ুন আহমেদের যখন পড়াবো, হুমায়ুন আহমেদের তার ভিতরে এরকম হচ্ছে উল্লেখ করে দিব। এই জিনিসটা থেকে আলাদাভাবে প্রশ্ন আসবে না যে আপনাদের সবাই লিখতে হবে। আসবে কিভাবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে লেখো, বা অমুকের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিয়ে লেখেন, বা অমুকের উপন্যাসে মুক্তিযুদ্ধের যে বিষয় ফুটে উঠছে সেটা স্বাতন্ত্র্য ব্যাখ্যা করেন, এইভাবে আসতে পারে। মানে ভাইয়া কি গ্রন্থ সমালোচনার কথা বলছেন? না না, গ্রন্থ সমালোচনা 6 মার্কের প্রশ্নের কথা বলতেছি। গ্রন্থ সমালোচনা যদি আসে, এক আসতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থের সমালোচনা করো, অথবা আসবে যে শওকত ওসমানের একটা গ্রন্থের সমালোচনা করো। তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমরা আমরা যে জিনিসটার ডিটেল করতেছি, ধরেন বঙ্কিমের অনেক কিছু আমরা ডিটেল বললাম না, কৃষ্ণকান্তের রুল বললাম, কেন বললাম? কারণ কৃষ্ণকান্তের রুল সরাসরি পরীক্ষায় আসতে পারে, যেটা আপনাদের সবারই লিখতে হবে, যেটা সবারই লিখতে হবে সেটা হচ্ছে আমি ডিটেল পড়াইছি। আর যেটা এমনি পড়াই দিচ্ছে যে আছে কিন্তু আপনি পড়লে পড়েন, না পড়লে ক্ষতি নাই, ওইটা হচ্ছে আপনার উপরে আছে। ওটা গ্রন্থ সমালোচনা আসতে পারে, বা 6 মার্কের প্রশ্ন এইভাবে আসতে পারে যে অমুকের উপন্যাসিক সত্তা নিয়ে লেখো। তখন তো আপনি আপনার যে ওই ওই রাইটারের যে উপন্যাসগুলো আপনি ভালো পারেন সেইগুলো একটু একটু করে ব্যাখ্যা করে দিবেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এটা গ্রন্থ সমালোচনায় যদি আসে, এটা তো আপনাদের চয়েস, আপনারা কোনটা লিখবেন। আঙুন অধিগ্রহণ লিখতে পারেন, যে কোনোটা লিখতে পারেন। তো যে জিনিসটা আর কি যে সবাইকেই লিখতে হবে এইভাবে আসার মতন, সেটা আমি আপনাদের ডিটেল পড়াইছি। আর যেটা হচ্ছে যে একটা চয়েসের মতন, যে ঠিক আছে কয়েকটা এই শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো লেখো এবং আসার চান্স কম, সেই জন্য এগুলো জাস্ট আমি খালি দিয়ে রাখছি। এগুলা চোখ বুলায় রাখবেন, বা যদি সময় না থাকে না দেখলেও চলবে, কিন্তু এগুলা মানে এড়ায় যাওয়া যায় না আর কি। আচ্ছা, শওকত আলীর একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে যাত্রা, আমরা ওটা পড়বো না। আমরা হচ্ছে শওকত আলী শুধুমাত্র যে ঔপন্যাসিক সত্তা সেটা নিয়ে পড়বো। এখন শওকত আলীর হচ্ছে ঔপন্যাসিক সত্তা কি, দেখেন বাংলা সাহিত্যে শওকত আলী হচ্ছে একমাত্র শক্তিমান সাহিত্যিক, যিনি হচ্ছে নীরব বিপ্লব ঘটে হচ্ছে অনেকাংশে অনালোচিত ছিল, মানে আলোচিত ছিল না।
বাংলা কথা সাহিত্যে তার হাত ধরে তৈরি হয়েছে অমূল্য ভাষা শৈলী, প্রাকৃত জনের ইতিহাসের কথা, ইতিহাসের পাথর থেকে তিনি উঠিয়ে আনছিলেন জীবন সংগ্রাম, সেইগুলো আনতেন ওই। আচ্ছা আচ্ছা, আগে আমার একটু বলেন তো, শওকত আলীর কয়েকটা উপন্যাসের নাম বলেন তো। প্রদোষে প্রাকৃত জন, প্রদেশের প্রাকৃত জন, তারপর তারপরে কুলাই কালস্রোত। আচ্ছা, কুলায় কালস্রোত বলে তো তিনটা একবারে বলতে হয়, কি কি? কুলায় কালস্রোত, দক্ষিণায়নের দিন, আর আর একটা ছিল না? হ্যাঁ, মনে নাই এই মুহূর্তে। পূর্বরাত্রি পূর্বদিন, পূর্বরাত্রি পূর্বদিন, কুলায় কালস্রোত, দক্ষিণায়নের দিন, আর হচ্ছে পূর্বরাত্রি পূর্বদিন, এগুলো হচ্ছে তার ত্রয়ী উপন্যাস। প্রদেশের প্রাকৃতন যেটা, সেটা তুর্কি ইয়ে নিয়ে। তার যেটা প্রথম উপন্যাস, সেটার নাম হচ্ছে পিঙ্গল আকাশ। পিঙ্গল আকাশ ডিটেল আমাদের পড়া লাগবে না। যাত্রা হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এখন এইগুলা লেখার মাঝখানে কিভাবে আনবেন? যে শওকত ওসমানের লেখায় হচ্ছে মুক্তিযুদ্ধের কথা ফুটে উঠছে, যেরকম তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যাত্রা, এটি হচ্ছে বহুল আলোচিত। এরপরে বলবেন তার হচ্ছে তিনি ইতিহাস থেকে কি বলে কাহিনী নিয়ে অনেক কিছু উপন্যাস রচনা করেছেন, যেরকম প্রদেশের প্রাকৃত জন, এটা হচ্ছে তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে লেখা। তুর্কি আক্রমণের ঘটনা নিয়ে লেখা আছে কি প্রদেশের প্রাকৃত জন। তার হচ্ছে ত্রয়ী উপন্যাস রয়েছে, ত্রয়ী উপন্যাসের নাম হচ্ছে দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন। তিনি ত্রয়ী উপন্যাস এছাড়া তিনি ত্রয়ী উপন্যাস লিখছেন বলে এই তিনটা নাম দিয়ে দিলেন। এরপরে বললেন এছাড়া তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে, এরপরে বললে যেগুলো জানেন, যেরকম ওয়ারিশ আছে, উত্তরের ক্ষেপ আছে, অনেকগুলো আছে। এইটা হচ্ছে লেখার একটা সিস্টেম, যে আপনার যখন উপন্যাসিক সত্তা আসে, আপনি যে উপন্যাস গুলার নাম জানেন সেগুলা এইভাবে লিখবেন। এখন আপনি যদি দেখেন তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পিঙ্গল আকাশ, যাত্রা, প্রদেশের প্রাকৃত জন, কুলায় কালস্রোত, এরকম টানা 6টা নাম লিখে দিলেন। এইটা কি? এইটা হচ্ছে গাইড করছি, মুখস্থ করছি, লিখছি, এটা একটা লেখার সিস্টেম। আর একটা হচ্ছে কি, যেভাবে হচ্ছে মানুষজন লেখে, সাহিত্যিকরা যেভাবে লেখে, যেরকম দেখেন, এই যে দেখেন এখানে কিভাবে লিখছে শওকত আলী, ট্রিলজি, ত্রয়ী উপন্যাস এভাবে লিখছে, ট্রিলজি, দক্ষিণাদিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিনে আমরা দেখতে পাই শওকত আলীর ইতিহাস শাস্ত্রের রূপ, যেখানে শওকত আলী বর্ণনা দিচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক সময়, প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদী চরিত্রের প্রকাশ। শওকত আলী সকাল কালের সারথি ছিলেন, হ্যান করছেন, এইগুলো করছেন। কিংবদন্তি তুল্য উপন্যাসকে প্রদেশের প্রাকৃতন, যেখানে সে দ্বাদশ শতকের প্রেক্ষাপট তুলে ধরছে, মানে ওই যে 1204 সালে যে তুর্কি আক্রমণ হয়েছিল সেইটা। এখানে হচ্ছে শ্যামঙ্গ নামে একটা অস্ত্রই পারের মৃৎশিল্পীর আখ্যান বর্ণনা করছেন। তার মানে এই উপন্যাস সম্পর্কে একটা লাইন লিখলাম বা কোন প্রেক্ষাপটে লেখা সেটা বললাম। শওকত আলী সাহিত্য পড়া যায়, এটা কার সৃষ্টি, মানে তার লেখার মধ্যে ওই ধরনের কথা ফুটে উঠছিল। এখানে যাত্রার কথা বলা নাই, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক যাত্রা, ওইটা হচ্ছে এখানে তুলে ধরবেন। এইভাবে হচ্ছে যখন একটা লোকের সাহিত্যের নাম লিখবেন, মানে গ্রন্থের নাম লিখবেন, তখন ওই গ্রন্থ সম্পর্কে একটা দুইটা তথ্য দিয়ে লিখবেন। তাহলে বোঝা যাবে কি যে আচ্ছা ঠিক আছে, এই লোকের লেখার মাঝখানে এই ব্যাপারগুলো আছে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাই। ধরেন এই প্রশ্ন এইভাবেও যদি আসে যে শওকত আলী তিনটা উপন্যাসের নাম লেখো, তিনটা উপন্যাসের নামই লিখবেন, এমনি ভাই লিখবেন। মার্ক যদি 3 থাকে? মার্ক যদি 3 থাকে তাহলে কি করবেন আমরা একটু বলেন তো। ধরেন এই যে 43 বিসিএস ছিল রবীন্দ্রনাথের 3টা ভ্রমণ কাহিনীর নাম, তা আপনি এটা কেমনে লিখবেন? 3টা নাম লিখে প্রত্যেকটার এক লাইন করে আর কি। না, প্রথমে আর কিছু করবেন না? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু লিখবো, মানে অবশ্যই যা- লিখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে নাম তিনটা লিখবো। এরপরে ভ্রমণ কাহিনীতে যাবেন, বলবেন আবার যাবেন যে সে এই ছিল ওই ছিল, তারপরে তার ভ্রমণ কাহিনী এই। এবার সে ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে দু একটা এরকম লিখবেন, বলবেন যে সে এরকম জাভা, জাভা হচ্ছে এইটা থেকে হচ্ছে সে লিখছে জাভা যাত্রী পত্র। তারপর এইখানে যেরকম ধরেন শওকত আলীর 3টা নাম আসছে, যে 3টা উপন্যাসের নাম লেখেন। আপনি উপন্যাসে যে শওকত আলীর 3টা উপন্যাসের নাম তিনি তারপর লেখা শুরু করলেন এভাবে যে শওকত আলীর উপন্যাসের মধ্যে কথা সাহিত্যিক, শওকত আলীর উপন্যাসের মধ্যে বিভিন্ন সময় নানা প্রেক্ষাপটে তিনি উপন্যাস লিখছেন। যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার রচিত উপন্যাস হচ্ছে যাত্রা। যখন ওইটা লিখবেন তখন ওইটা নীল কালি দিয়ে লিখবেন, দুই পাশে এরকম কোট করে দিবেন। আবার লিখবেন তিনি হচ্ছেন দ্বাদশ শতকের প্রেক্ষাপটে তুর্কি আক্রমণের প্রেক্ষাপট নিয়ে তিনি লিখছেন প্রদেশের প্রাকৃত জন। আবার লিখছেন এছাড়া তার 3টি ত্রয়ী উপন্যাস আছে, যার প্রথমটির নাম হচ্ছে কুলায় কালস্রোত। এরপর লিখছেন যে অন্য দুটির নাম হচ্ছে এইটা এইটা। এখন
চাইছে কয়টা, 3টা চাইছে না, ওই 3টার নাম একদম নীল কালি দিয়া বোল্ড অক্ষরে লিখবেন, এই যে আপনার 3টার নাম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আপনি তো এখানে একাধিক কথা লিখছেন। আর একজন কি করবে, সে লিখবে যে যাত্রা, কুলাই কালস্রোত, দক্ষিণায়নের দিন, আর হচ্ছে প্রদেশের প্রাকৃতিক, লিখলাম 3টা নাম লেখা শেষ। এখন ইনারে ভালো লাগবে না ইনারে ভালো লাগবে আপনারাই বুঝবেন, স্বাভাবিক। এইটা হচ্ছে লেখার সিস্টেম। যদি 3টা নামও লিখতে বলে এই স্টাইলে লিখে দিবেন। এই যে হ্যাঁ, আপনার যদি ভাই আপনি পরীক্ষক, আপনার 3টা নাম দেখতে হবে, দেখার সময় নাই, 3টা নাম আমি ভালো করে বড় করে লিখে দিছি, আপনি টিক দিয়ে আমার মার্ক দিয়ে চলে যান। আর যদি আপনার পড়ার দরকার পড়ে, আপনি একটু পড়ে দেখেন আমি কি লিখছি। আমি কি বুঝাইতে পারলাম? এখন অন্য প্রশ্ন লিখবেন 1 পৃষ্ঠা বইরা, এখানে জাস্ট 3টার নাম লিখে চলে যাবেন, তো অড হয়। এবং সাহিত্যের বাংলা কথা কি ভাই, সাহিত্যের জিনিস আমি বারবার বলি যে এইটা আপনাকে স্যারকে হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে, অ্যাট্রাক্ট করতে হবে যে স্যার আমার একটু বেশি মার্ক দেন। বুঝছেন, সাহিত্য জায়গাটা এরকম। এইখানে যদি এই 30 মার্কে যদি না বাড়ি বাড়ি করতে পারেন, তাহলে কিন্তু 135-40 ওখান তোলার কঠিন আছে। এই সাহিত্য আর হচ্ছে গ্রন্থ সমালোচনা। তারপর হচ্ছে সংলাপের ক্লাসটা আপনাদের সাথে আমার হয়ে গেছে, হয়েছে না সংলাপের ক্লাস? জি ভাই। তারপরে সংলাপ যেভাবে বলছে ওইভাবে লিখবেন, মিনিমাম 11 পাবেন। সংলাপে 11 না পাওয়ার কোনো কারণ নেই। যাক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আপনাদের যে কোনো একদিন আর কি হয়তো একটা বড় ক্লাস হইতে পারে 3-4 ঘন্টার, আগে থাকতে হচ্ছে বইলে দেয়া থাকবে। আমরা একটা সামনে, সমালোচনা নিয়ে বোধহয় একটা ক্লাস বাকি আছে না? না ওটা তো 2টা ক্লাস হয়ে গেছে তো মনে হয়, ঈদের আগে হয়েছিল মনে হয়। যদি বাকি থাকে গ্রুপে, একটা হয়েছিল ঈদের আগে, একটা হয়েছিল পরেরটা হয়নি। আচ্ছা দেখবো না হয়েছে কিনা, না হলে নেওয়া হলে সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। হ্যাঁ, বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। ব্যাকরণ নিয়ে একটা প্রশ্ন ছিল বাংলা ব্যাকরণ। বলেন, দাঁড়ান, রেকর্ডিংটা বন্ধ করি।